বাধ্যতার বাঁধনে আবদ্ধ। গল্পের শেষ অংশ। হিমাদ্রি পুতুলকে রেখে সে চলে গেছে। হিমাদ্রি চলে যেতেই পুতুল ভয়ে জবুথুবু হয়ে আছে। এই বুঝি রাজ এসে ওকে অ্যাটাক করলো। আজ বিয়ের 21টা দিন হলো। কখনো হিমাদ্রিকে ছাড়া থাকেনি, কিন্তু আজ থাকতে হচ্ছে। সে অবশ্য একা নেই, তার সাথে একটা মেয়ে বডিগার্ডও আছে। তাও হিমাদ্রি থাকলে যেই নিরাপদটা ফিল করত, অন্যের বেলা সেইটা পারে না হয়তো। এইটাই স্বামী স্ত্রীর বন্ধন। প্রথমে মেনে নিবে না বলেও কোন এক অদৃশ্য টানের কাছে হেরে মেনে নিতে হলো হিমাদ্রিকে। এখন খুব হাসি পায় পুতুলের। যেই পুতুল হিমাদ্রিকে মেনে নিতে পারত না, অবশেষে সেই পুতুলটা হিমাদ্রি ছাড়া শূন্যতায় ভোগে। হঠাৎ ফোনের তীব্র রিংটোনে পুতুলের ভাবনার সুতো কাটল। সে পাশে রাখা ফোনটা হাতে নিয়ে দেখল হিমাদ্রি কল করেছে। হিমাদ্রি যাওয়ার আগে পুতুলকে ফোন দিয়ে গেছিল। পুতুল দ্রুত ফোনটা রিসিভ করল, যেন এই মুহূর্তে হিমাদ্রির কণ্ঠই তার সবচেয়ে বেশি দরকার। হ্যালো। পুতুলের কণ্ঠে স্বস্তির সঙ্গে কিছুটা কাঁপন ছিল। কি করছিস? ওপাশ থেকে হিমাদ্রির গম্ভীর কিন্তু মোলায়েম স্বর ভেসে এলো। কিছু না। আপনি কেমন আছেন? হিমাদ্রি বুঝতে পারল পুতুল আসল কথাটা লুকানোর চেষ্টা করছে। সে ধীরে ধীরে বলল, ভয় পাচ্ছিস? পুতুল চুপ করে রইল কয়েক সেকেন্ড, তারপর আস্তে করে বলল, আপনি থাকলে যেমন নিরাপদ মনে হয়। এখন সেইটা নেই হিমাদ্রি সাহেব। হিমাদ্রি হালকা হাসল, কিন্তু সেই হাসির মধ্যে গভীর মায়া ছিল। আমি তো আছি পুতুল। সব সময় তোর সাথে মিশে আছি। একদম ভয় পাবি না। জানি, তবুও। পুতুলের কণ্ঠ যেন ফিসফিস করে বলছিল, শোন, আজ রাতটা একটু কঠিন হতে পারে, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, কিছুই হবে না। তুই শুধু মাথা ঠান্ডা রাখবি, আর আমি যা বলি তাই করবি। ঠিক আছে, হিমাদ্রি। পুতুল গভীর শ্বাস নিল। ভালো মেয়ে। আর একটা কথা, যদি কিছু অস্বাভাবিক মনে হয়, সঙ্গে সঙ্গে আমাকে জানাবি। ঠিক আছে? পুতুল মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, হিমাদ্রি। হিমাদ্রি ফোনটা কেটে দিলেও পুতুলের বুকের ধুকপুকুনি থামল না। রাজ কি করবে? সে কি সত্যিই আজ রাতে কিছু ঘটাবে? এসব ভাবতে ভাবতে পুতুল নিজের হাত দুটো মুঠো করে শক্ত করল। তাকে শক্ত থাকতে হবে। কারণ এ লড়াই শুধু তার একার নয়, এটা তার আর হিমাদ্রির একসঙ্গে জেতার লড়াই। পুতুল নিজেকে সংযত করে পরিস্থিতি মূল্যায়ন করতে শুরু করল। তার প্রতিটি পদক্ষেপ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামান্য ভুলেও রাজ কিংবা তার সহযোগীরা সুযোগ নিতে পারে। রিয়ার উপস্থিতি কিছুটা আশ্বাস দিচ্ছিল, তবে পুতুল জানে, আত্মরক্ষা এবং কৌশলী চিন্তাভাবনার বিকল্প নেই। সে দ্রুত ঘরের জানালা ও দরজার লক পরীক্ষা করল, নিশ্চিত হলো যে কোনো ফাঁকফোকর নেই। এরপর ঘরের ভেতরে থাকা ক্যামেরাগুলোর অবস্থান আর কাজ করছে কিনা তা রিয়ার সাহায্যে যাচাই করল। এদিকে রাজের প্রতিক্রিয়া বুঝতে পুতুল তার নড়াচড়ার প্রতি বিশেষভাবে মনোযোগ দিল। সে জানে, রাজ সহজে পিছু হটবে না, বরং তার প্রতিক্রিয়া আরও সুপরিকল্পিত ও সুচতুর হতে পারে। তাই সে ঠিক করল, প্রতিটি পদক্ষেপের বিষয়ে হিমাদ্রিকে নিয়মিত অবহিত করবে। রিয়া বলল, ম্যাম, যদি কোনো সন্দেহজনক কিছু লক্ষ্য করেন, সঙ্গে সঙ্গে আমাকে জানান। স্যার নির্দেশ দিয়ে গেছেন, আপনাকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে না। পুতুল মাথা ঝাঁকালো, তার মনে সংকল্প আরো দৃঢ় হলো। আজকের রাত হয়তো প্রথম পরীক্ষা, যেখানে ধৈর্য, কৌশল এবং উপস্থিত বুদ্ধির মাধ্যমে তাকে টিকে থাকতে হবে। অন্যদিকে হিমাদ্রি নিশ্চয়ই দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করছে, এবং যেকোনো মুহূর্তে প্রয়োজন হলে পদক্ষেপ নেবে। এই যুদ্ধ শুধু একটি সম্পত্তির জন্য নয়, এটি সত্য ও মিথ্যার সংঘর্ষ, যেখানে প্রতারণার জাল ছিঁড়ে বেরিয়ে আসতে হলে তাকে নিজের শক্তিতে আস্থা রাখতে হবে। পুতুলের হৃদস্পন্দন একটু দ্রুত হয়ে গেল। কারা আসতে পারে এই সময়ে? রাজ? নাকি অন্য কেউ? রিয়া সঙ্গে সঙ্গে সতর্ক হলো, চোখের ইশারায় পুতুলকে চুপ থাকতে বলল। তারপর ধীর পায়ে গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে ভেতর থেকে জানতে চাইল, কে?
বাইরে থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি রাজ ডিনারের জন্য ডাকতে এসেছি, আসো ডিনার করে নিও। পুতুল গভীর শ্বাস নিয়ে ভাবল, এখন রাজকে এড়িয়ে গেলে সে সন্দেহ করতে পারে, বরং ওর সামনে গিয়ে ওর উদ্দেশ্য বোঝাই ভালো। সে গলার স্বর স্বাভাবিক রেখে বলল, ঠিক আছে, আমি আসছি। রাজের কণ্ঠে এক ধরনের বিজয়ের আভাস ঝলকে উঠল, ভালো, আমি অপেক্ষা করছি। রিয়া হালকা হাসল, অবশ্যই, আপনাকে একা ছাড়ছি না। পুতুল আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে দেখল। মুখে যেন কোনো ভয় দুশ্চিন্তা প্রকাশ না পায়, সেটা নিশ্চিত করল। তারপর সোজা দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা খুলেতেই দেখল রাজ দাঁড়িয়ে আছে। রাজের ঠোঁটে সেই চিরচেনা কৃত্রিম হাসি, চোখের দৃষ্টিতে এক অজানা রহস্য খেলা করছে। পুতুল নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলল, চলো, ডাইনিংয়ে যাই। রাজ এক পা সরে গিয়ে পথ করে দিল, লেডিস ফার্স্ট। পুতুল কিছু না বলে সামনে এগিয়ে গেল, রিয়া তার ঠিক পেছনে। ডাইনিং টেবিলে পৌঁছে দেখে, খাবারগুলো সুন্দরভাবে সাজানো আছে, কিন্তু আশপাশটা অস্বাভাবিক রকমের নীরব। পুতুল চেয়ারে বসতেই রাজ সামনের চেয়ারে বসে হেসে বলল, আমাদের এতদিনের সম্পর্ক, অথচ তুমি এখনো আমাকে এড়িয়ে চলছো পুতুল। এটা কি ঠিক? পুতুল ঠান্ডা গলায় বলল, তোমার কথা বুঝলাম না। আমি কারো সঙ্গে খারাপ ব্যবহার করিনি। রাজ হালকা হাসল, তারপর বলল, কিছু না খাওয়া শুরু করো, নয়তো খাবার ঠান্ডা হয়ে যাবে। পুতুল রাজের কথায় কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে সুস্থে হাত বাড়িয়ে প্লেটে খাবার নিল। রিয়াও সতর্ক দৃষ্টিতে আশপাশ পর্যবেক্ষণ করছিল। রাজ বলল, তোমার বাবার জন্য কোন চিন্তা হয় না? উনি তোমার আর আমার বিয়ে ঠিক করে গিয়েছিলেন, আর তুমি কি না হিমাদ্রিকে বিয়ে করলে? খাওয়ার মাঝখানে পুতুলের হঠাৎই গাটা গুলিয়ে উঠল, সে দৌড়ে ওয়াশরুমের দিকে গেল। রিয়া দ্রুত পুতুলের পেছনে পেছনে গেল, রাজ ওরা পুতুলের পিছন পিছন গেল। রিয়া পুতুলকে ধরে বলল, ঠিক আছেন ম্যাম? হ্যাঁ আমি ঠিক আছি, মাঝে মধ্যে প্রায়ই হচ্ছে, মনে হয় টেনশনে। ঠিক আছে, রুমে নিয়ে যাচ্ছি, একটু রেস্ট নিয়ে নিবেন। পুতুল ধীরে ধীরে ওয়াশরুম থেকে বের হলো, কিন্তু রাজ তখনও দাঁড়িয়ে, তার চোখে এক ধরনের অনুসন্ধিৎসু দৃষ্টি। প্রায়ই হচ্ছে বললে? রাজ হালকা হেসে বলল, তাহলে ব্যাপারটা সিরিয়াসও হতে পারে, ডাক্তারে দেখানো উচিত। পুতুল চোখ সরিয়ে নিল, কিছু বলল না। রিয়া দ্রুত বলল, আপনার চিন্তা করার দরকার নেই, আমরা ম্যানেজ করতে পারবো। রাজ একটু হাসল, তারপর বলল, নিশ্চয়ই, তবে মনে রাখবে, এই বাড়িটা আমার, কোনো কিছু হলে তার জানার অধিকার আছে, নয়তো পরে ওর হাজবেন্ড আমাকে ধরবে। এই রিস্ক আমি নিতে চাইছি না। তারপর সে ধীর পায়ে বেরিয়ে গেল। রিয়া পুতুলকে শুইয়ে দিল। বিছানায় শুইতেই ক্লান্ত শরীরটা আরামে চোখ বন্ধ করে নিল। ঠিক 20 মিনিট পর পুতুল চোখ বন্ধ করে শুয়েছিল, কিন্তু মনটাকে শান্ত করতে পারছিল না। রাজ সহজে হাল ছেড়ে দেবে না, এটা সে জানে। ঠিক তখনই দরজা জোরে ধাক্কা দিয়ে খুলে গেল। রাজ হুড়মুড়িয়ে ভেতরে ঢুকল, সঙ্গে একজন মধ্যবয়সী ডাক্তার। পেছনে দুজন লোকও দাঁড়িয়ে ছিল, সম্ভবত রাজের লোকজন। রিয়া সাথে সাথে উঠে দাঁড়ালো, বিরক্ত কণ্ঠে বলল, সমস্যা কি, রাজ? আপনি এভাবে অনুমতি ছাড়া কেন ঢুকলেন? ম্যাম রেস্ট নিচ্ছে। রাজ নির্বিকার ভঙ্গিতে বলল, ডাক্তার নিয়ে এসেছি। পুতুল প্রায়ই বমি করছে, তাই চেকআপ দরকার। পুতুল ধীরে ধীরে উঠে বসল, চোখে স্পষ্ট অসন্তোষ। সে গলার স্বর কঠিন করে বলল, রাজ, আমি তোমাকে বলেছি না, আমার ভালো লাগছে না। ডাক্তার দেখাতে হলে আমি পরে সময় নেব। তুমি আমার ব্যক্তিগত জায়গায় এভাবে আসতে পারো না। রাজ ঠোঁটের কোণে একটা হাসি ফুটিয়ে বলল, তোমার ভালো না লাগলেও শরীর খারাপ হলে তো দায়িত্ব আমারও, তাই না? না হলে হিমাদ্রি যদি পরে জানতে পারে, তাহলে তো আমাকে জিজ্ঞাসাবাদ করবে। আমি এই ঝামেলায় যেতে চাই না, পুতুল। রিয়া এবার এক ধাপ সামনে এসে দাঁড়ালো, হাত দুটো বুকের কাছে গুটিয়ে বলল, রাজ, আপনি বুঝতে পারছেন তো, আপনার আচরণটা একদমই ঠিক হচ্ছে না।
ডাক্তার তখনও চুপচাপ দাঁড়িয়ে ছিল। রাজ তার দিকে তাকিয়ে বলল, ডাক্তার, দয়া করে চেক আপ করুন। ডাক্তার ধীরে ধীরে এগিয়ে এসে পুতুলের দিকে তাকালো, যেন তার অনুমতি চাইছে। পুতুল ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করলেও বাইরে তা প্রকাশ করল না। রাজের সামনে দুর্বলতা দেখানো যাবে না, এটা সে ভালোভাবেই জানে। পুতুল একবার রিয়ার দিকে তাকালো। রিয়া চোখের ইশারায় যেন বলতে চাইল, শান্ত থাকুন, আমি আছি। ডাক্তার ধীর কণ্ঠে বলল, ম্যাডাম, আপনার পালস চেক করতে পারি? পুতুল একটু সময় নিল, তারপর ধীরে সুস্থে হাত বাড়িয়ে দিল। ডাক্তার তার হাতের কবজি ধরে নিল, কিছুক্ষণ নীরবে পর্যবেক্ষণ করল, তারপর স্টেথোস্কোপ বের করে পুতুলের বুকের স্পন্দন শুনল। এই সময় রাজ হাত গুটিয়ে একপাশে দাঁড়িয়ে ছিল, তার চোখে অদ্ভুত এক কৌতূহল। কিছুক্ষণ পরে ডাক্তার মাথা তুলে বলল, ম্যাডাম, আপনি কি গত কয়েকদিন ধরে দুর্বলতা অনুভব করছেন? মাথা ঘোরার মতো লাগছে? পুতুল সরাসরি উত্তর দিল না, শুধু ছোট করে বলল, টেনশনের জন্য হতে পারে। ডাক্তার কিছু একটা নোট করে বলল, আর বমির ব্যাপারটা? এটা কি শুধু সকালে হয়, নাকি দিনের অন্য সময়ও? পুতুলের কপালে চিন্তার রেখা ফুটে উঠল। সে কি বলবে? তার কিছু বলার আগেই রাজ হেসে বলল, ডাক্তার, আমার মনে হয় আপনি যা ভাবছেন ব্যাপারটা তেমন কিছু না। হয়তো সাধারণ গ্যাস্ট্রিক বা স্ট্রেসের জন্য হচ্ছে। ডাক্তার রাজের কথা শুনে হালকা হাসল, তারপর বলল, না, ব্যাপারটা এত সহজ নয়। আমি নিশ্চিত হতে কিছু টেস্ট করতে বলবো, তবে। সে কিছুক্ষণ থেমে পুতুলের চোখের দিকে তাকালো, তারপর মৃদু স্বরে বলল, ম্যাডাম, সম্ভবত প্রেগন্যান্ট। ঘর মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। পুতুল বিস্ময়ে স্থির হয়ে গেল, রিয়া হতবাক হয়ে ডাক্তারকে দেখল, আর রাজের মুখের হাসিটা হঠাৎই মিলিয়ে গেল, চোখে মুখে একরকমের বিস্ময় আর সন্দেহের ছাপ। কি? রাজের কণ্ঠ এবার স্পষ্টই কঠিন হয়ে উঠল। পুতুল ঠোঁট একটু ফাঁক করল কিছু বলার জন্য, কিন্তু কোনো শব্দ বের হলো না। ডাক্তার এবার এক ধাপ এগিয়ে এসে বলল, এটা নিশ্চিতভাবে বলতে হলে ব্লাড টেস্ট আর একটা আল্ট্রাসাউন্ড করাতে হবে। তবে উপসর্গ অনুযায়ী আমি খুব বেশি ভুল বলছি না মনে হয়। পুতুল এবার শক্ত হয়ে নিজেকে সামলালো। রাজের চোখে যে সন্দেহের ছায়া, সেটা সে একদমই এড়িয়ে যেতে পারছে না। রাজ এবার ধীরে সুস্থে বলল, তাহলে কালই টেস্ট হবে, পুতুল। আমারও জানার অধিকার আছে, তাই না? পুতুল এবার রাজের চোখে চোখ রাখল, কঠিন গলায় বলল, আমার ব্যক্তিগত ব্যাপারে তোমার কোনো অধিকার নেই, রাজ। আমার শরীর, আমার সিদ্ধান্ত। রাজ ঠোঁট চেপে ধরল, কিন্তু কিছু বলল না। ডাক্তার এবার একটা প্রেসক্রিপশন বের করে কিছু ওষুধ লিখে দিল, তারপর বলল, কাল সকালেই টেস্ট করানো দরকার, দেরি করা ঠিক হবে না। রিয়া দ্রুত বলল, ঠিক আছে, আমরা কাল করিয়ে নেব। এখন ম্যামকে রেস্ট করতে দিন। ডাক্তার চলে গেলেও রাজ দাঁড়িয়ে রইল। তার চোখে এক ধরনের অজানা অস্থিরতা খেলা করছিল। আমি সত্যিই জানতে চাই, পুতুল। রাজ এবার মৃদু গলায় বলল, তুই কি হিমাদ্রির সন্তানের মা হতে চলেছিস? পুতুল শক্ত গলায় বলল, আশ্চর্য রাজ, আমি বিবাহিত, আমি প্রেগন্যান্ট হতেই পারি। তবে দুঃখের বিষয় আমি বুঝিনি। ডাক্তার তখনও পাশে দাঁড়িয়ে ছিলেন। তিনি হালকা হেসে বললেন, এটা খুব স্বাভাবিক, ম্যাডাম। অনেক নারী প্রথম দিকে বুঝতে পারেন না, বিশেষ করে যদি টেনশন বা কাজের চাপ বেশি থাকে। তবে নিশ্চিত হতে কাল টেস্ট করিয়ে নিন। রিয়া বলল, ধন্যবাদ ডাক্তার, কালই আমরা টেস্ট করিয়ে নিব। ডাক্তার মাথা নেড়ে বললেন, ঠিক আছে, তবে ম্যাডাম, আপনাকে এখন থেকে বেশি স্ট্রেস নেওয়া যাবে না। বিশ্রাম নিন, পুষ্টিকর খাবার খান। আচ্ছা, আমি আসছি বলে ডাক্তার চলে গেল। রাজ দরজার সামনে দাঁড়িয়ে থেকে সব শুনছিল। ডাক্তার বেরিয়ে যেতেই সে হালকা হেসে বলল, আমি অপেক্ষায় থাকবো, পুতুল। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হতে চলেছে, তাই না? রাজের কথাটা শেষ হতে না হতে রিয়া রাজের নাক বরাবর একটা ঘুষি মারল।
রাজ সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে রিয়ার ঘুষিটা খেয়ে কিছুক্ষণ থমকে গেল। মুখটা একপাশে ঘুরে গেলেও দ্রুত সামলে নিল সে। এক হাতে নাক চেপে ধরে রিয়াকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে দেখল। তুমি পাগল হলে নাকি, রিয়া? রাজ কটমট করে তাকিয়ে বলল। রিয়া ঠান্ডা গলায় বলল, আমি শুধু ওয়ার্নিং দিলাম, রাজ। ম্যামের ব্যক্তিগত জীবন নিয়ে নাক গলানো থেকে নিজেকে সরিয়ে রাখো, না হলে এটা শুধু শুরু। পুতুল রিয়ার এমন প্রতিক্রিয়ায় প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিল, কিন্তু এখন তার ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটে উঠল। রাজের মুখ দেখে মনে হচ্ছিল, সে যেন জীবনে প্রথম কোনো মেয়ের কাছ থেকে এমন ধাক্কা খেল। রাজ এবার আর বেশি কিছু না বলে চোখ সরু করে পুতুলের দিকে তাকালো, যেন তাকে পড়ার চেষ্টা করছে। তারপর মুচকি হেসে বলল, আচ্ছা, আজকের মতো গেলাম, তবে খেলা তো সবে শুরু হলো। রাজ বেরিয়ে যেতেই রিয়া দরজাটা ধুম করে বন্ধ করে দিল। তারপর ফিরে এসে পুতুলের দিকে তাকিয়ে বলল, এবার বলুন, আপনি ঠিক আছেন তো? পুতুল মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু তুমি যা করলে, সেটা। রিয়া হেসে বলল, আপনার জন্য এইটুকু তো করতেই পারি, ম্যাম। আর রাজকে একটু তার জায়গা বুঝিয়ে দেওয়া দরকার ছিল। আচ্ছা, আমাকে ফোনটা দেও তো, টেবিলের উপর থেকে তোমার স্যারকে কল করে জানাতে হবে। রিয়া ফোনটা পুতুলের হাতে দিল। পুতুল হিমাদ্রির নাম্বার ডায়াল করে কল দিল। 2 বার রিং হওয়ার পর পরই হিমাদ্রি ফোনটা রিসিভ করে বলল, সরি রে পুতুল, একটু লেট হলো। সব ঠিক আছে তো? পুতুল একটু হেসে বলল, আরে কুল কুল, আমি ঠিক আছি। একটা কথা বলার ছিল। বল, শুনছি। পুতুল কিছুক্ষণ চুপ থেকে তারপর অনুভূতি মিশ্রিত কাঁপা কাঁপা গলায় বলল, আমি মা হতে চলেছি আর আপনি বাবা, বলে ফোনটা কেটে দিল। হিমাদ্রি হতভম্ব হয়ে গেল। কান থেকে ফোনটা নামিয়ে আলহামদুলিল্লাহ বলে তারপর একটা চিৎকার দিয়ে সোজা রুম থেকে বের হয়ে গেল। হিমাদ্রি বাবা হতে চলেছে এই খবরটা পাওয়ার পর ওকে আর পায়কে। রাতের বেলা মিষ্টি হাতে নিয়ে উপস্থিত হলো হিমাদ্রি। পুতুল একটুও অবাক হয় না, কারণ সে জানে হিমাদ্রি কতটা পজেসিভ তাকে নিয়ে। আর এইটা তো তার স্বপ্ন ছিল। মিষ্টির বক্সটা থেকে মিষ্টি বের টুক করে পুতুলের মুখে পুরে দিয়ে বলল, খেয়ে নে, যত মিষ্টি খাবি আমার বেবিটাও তত মিষ্টি হবে। পুতুল অর্ধেকটা নিয়ে বাকি অর্ধেকটা হিমাদ্রির মুখে দিল। হিমাদ্রির চোখ যায় রাজের দিকে, সে মিষ্টির বক্সটা হাতে নিয়ে রাজের দিকে এগিয়ে গিয়ে বলল, আরে শালা যে, এই নেও মিষ্টি খাও, তুমি মামু হতে চলেছ। একটা কথা মনে রাখবা, এখন থেকে পুতুল তোমার শুধু বোন নয়, ভাগ্নির মা, তাই তার প্রতি নজর দিয়ে না। রাজ রাগে গোজগোজ করতে করতে চলে গেল। ওর যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হাসি দিল হিমাদ্রি। রিয়া পাশে রুমে চলে গেল। হিমাদ্রি দরজাটা লক করে দিয়ে বলল, কি ম্যাডাম, কাল ভালোবাসার দিবস আর তার আগের দিন এত সুখবর, আমি তো পাগল হয়ে যাচ্ছি। লাজুক হাসি দিল পুতুল। হিমাদ্রি পুতুলের দিকে এগিয়ে এসে গভীর আলিঙ্গনে আবদ্ধ করল। পুতুল এই জায়গাটারই অপেক্ষা ছিল। সারাদিন একরাশ শূন্যতা গ্রাস করেছিল। এখন এই শূন্যতা কাটল। নিজেকে সব থেকে সুখী মনে হচ্ছে তার। পুতুলকে সুন্দর করে খাটে শুইয়ে দিয়ে হিমাদ্রি পুতুলের পেটে মুখ গুজে রইল। পুতুলের এই ছোট পেট, সে তার একটা অংশ খুঁজে পাচ্ছে। তার মনে হচ্ছে সে তার সন্তানকে জড়িয়ে ধরে আছে। নিজেকে পুরুষ হিসেবে সার্থক মনে হচ্ছে। গোটা দুনিয়ায় সব থেকে সুখী ব্যক্তি মনে হচ্ছে তার। পুতুল পেট ছেড়ে কানে কাছে গিয়ে ফিসফিস করে বলল, এই পুতুল, বল না একটিবার ভালোবাসি। বুঝে নিন। আজ তোর মুখ থেকে শুনতে চাই। ভালোবাসি হিমাদ্রি, আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমৃত্যু আপনাকে ভালোবেসে যাব, এই ভালোবাসার কখনো মৃত্যু হবে না। পুতুল নিজ থেকে, এই প্রথম নিজ থেকে হিমাদ্রির ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। আজ হিমাদ্রির সব থেকে বড় ভাগ্যবান মনে হচ্ছে। নিজের ভালোবাসার মানুষটিকে পাশে রাখা, তার বুকে মাথা রেখে শান্তি ঘুমানোর ভাগ্য কত জন পায় সে পেয়েছে। আজ আর পায়কে হিমাদ্রিকে পুতুলকে নিয়ে মেতে উঠছে মিলন মেলার উৎসবে। পুতুল ও সায় দিচ্ছে হিমাদ্রির এই বেপরোয়া উন্মাদনায়। থমকে যাকেই রাত, থমকে যাকেই সময়। এই রাত যেন কভু না ফুরায়। পুতুলের চোখ বেয়ে ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই পানি দুঃখের না সুখের।
চলবে। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের লেখিকা আপু প্রচুর পরিমাণের ব্যস্ত, যার জন্য গল্প লেখার সময়ই মিলছে। তাও ব্যস্তার ফাঁকে লিখে দিচ্ছি। আমি আন্তরিক দুঃখিত ছোট হয়েছে বলে। গল্প বাধ্যতার বন্ধনে আবদ্ধ। পর্ব -23। লেখিকা নীলাশা চৌধুরী। হসপিটালের করিডোরে বসে আছে ওরা। পুতুলের হাত পা কেমন কাঁপছে, বুকটা থেকে থেকে কেমন যেন করে উঠছে। হসপিটালে এসে টেস্ট করানোর পর ওরা এখন রিপোর্টের জন্য অপেক্ষা করছে। হিমাদ্রি পুতুলের হাতটা ধরে চোখ দিয়ে আশ্বাস করল। রাজাও এসেছে তাদের সাথে। সে দাঁড়িয়ে থেকে হিমাদ্রির আর পুতুলের বন্ডিংটা দেখছে আর কিছু একটা ভাবছে। অবশেষে কাঙ্ক্ষিত মুহূর্তটা এসে গেল। রিসিপশন থেকে ডাক পড়ল। হিমাদ্রি উঠে দাঁড়িয়ে রিসিপশনের দিকে যেতে লাগলো। খুব আশ্চর্যজনক হলো, হিমাদ্রির পা যেন চলছে না, মনে হচ্ছে কেউ তার পা মাটির সাথে আটকে রেখেছে। হিমাদ্রি আস্তে ধীরে গিয়ে রিসিপশন থেকে রিপোর্টটা নিয়ে পুতুলকে নিয়ে সে গেল ডাক্তারের চেম্বারে। ডাক্তারের চেম্বারের দরজাটা আস্তে করে খুলে গেল। ভিতরে ঢুকতেই ডাক্তার চোখ তুলে তাকালেন, তারপর হালকা হাসলেন। বসুন মিস্টার হিমাদ্রি, মিসেস পুতুল। রিপোর্ট পেয়ে গেছি। পুতুলের বুকটা কেঁপে উঠল। হাতের তালু ঘামতে শুরু করলো, আর এক অনিশ্চয়তায় চোখ তুলে তাকালো হিমাদ্রির দিকে। হিমাদ্রি তার হাতটা শক্ত করে ধরল, যেন বলতে চাইছে, ভয় পেও না, আমি আছি। ডাক্তার রিপোর্টটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর হাসি মুখে বললেন, কনগ্র্যাচুলেশনস, আপনাদের পরিবারে নতুন সদস্য আসছে। মিসেস পুতুল, আপনি মা হতে চলেছেন। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল। পুতুল শ্বাস নিতে ভুলে গেল, সে যেন ঠিক বিশ্বাস করতে পারছে না। হিমাদ্রিও স্থির হয়ে রইল, চোখে বিস্ময় আর আনন্দের মিশেল। পুতুল আস্তে করে ফিসফিস করে বলল, সত্যি? ডাক্তার মাথা নেড়ে বললেন, একদম সত্যি। তবে আপনাকে এখন থেকে খুব সাবধানে থাকতে হবে। স্ট্রেস একদম না, বুঝলেন? এই কথা শুনতেই হিমাদ্রি যেন ফিরে এল বাস্তবে। সে হঠাৎই একদম নিশ্চিন্তভাবে হাসল, তারপর ধীরে ধীরে পুতুলের কপালে একটা চুমু খেল। শুনলি পুতুল, তুই মা হতে চলেছ, আর আমি বাবা। তার কণ্ঠে অভূতপূর্ব উত্তেজনা, গভীর ভালোবাসা। পুতুলের চোখে জল চলে এলো, কিন্তু সেটা দুঃখের না, নিখাদ আনন্দের। দুজনের হৃদয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হলো, যেখানে ভালোবাসার এক নতুন রূপ তারা অনুভব করলো, মা আর বাবার ভালোবাসা। হিমাদ্রি হাসতে হাসতে বলল, তুই জানিস পুতুল, এই খবরটা পাওয়ার পর আমার হৃদয় যেন আরো জোরে ধুকপুক করছে। বিশ্বাসই হচ্ছে না, আমি বাবা হতে চলেছি। পুতুল চোখের জল মুছতে মুছতে বলল, আমি বুঝতেই পারিনি, হিমাদ্রি, আমার শরীরের মধ্যে আরেকটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে। ভাবতেই কেমন অদ্ভুত লাগছে। হিমাদ্রি আলতো করে তার কপালে চুমু খেয়ে বলল, ভয় পেও না, আমি আছি। আমরা একসাথে এই নতুন যাত্রা শুরু করব। ডাক্তার কাশির শব্দ করে বললেন, মিস্টার হিমাদ্রি, আমি জানি এই খবরটা আপনাদের জন্য কতটা আনন্দের, কিন্তু এখন থেকে আপনাকে আরো বেশি খেয়াল রাখতে হবে আপনার স্ত্রীর। শারীরিক ও মানসিকভাবে ওর শান্ত থাকা খুব জরুরি। হিমাদ্রি মাথা ঝাঁকিয়ে বলল, আমি সবসময় পুতুলের পাশে থাকব, ডাক্তার। আর কিছু বলার দরকার নেই। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে বললেন, আজ থেকেই ওর যত্ন নেওয়া শুরু করুন। ভালো খাবার, পর্যাপ্ত বিশ্রাম, আর অবশ্যই কোনো স্ট্রেস নয়। রাজ তখনও দরজার পাশে দাঁড়িয়ে ছিল, নীরব। মুখে হাসির রেখা থাকলেও চোখে ছিল অদ্ভুত এক শূন্যতা। তাহলে এবার চলা যাক? হিমাদ্রি পুতুলের দিকে তাকিয়ে বলল। পুতুল মাথা নেড়ে রাজের পাশ দিয়ে বেরিয়ে গেল। রাজ তখনও এক জায়গায় স্থির দাঁড়িয়ে ছিল, এক দৃষ্টিতে হিমাদ্রির দিকে তাকিয়ে। শুভকামনা, হিমাদ্রি। তবে মনে রেখো, খেলা এখনো শেষ হয়নি। রাজের কথাটা শুনে হিমাদ্রি একটু হাসল। আমার জীবনের খেলা আমি নিজেই চালাবো, রাজ। তুমি শুধু দর্শক হয়ে দেখো। রাজ আর কিছু বলল না। শুধু একদৃষ্টিতে পুতুলের চলে যাওয়া দেখল।
হাসপাতালের করিডোর ধরে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল হিমাদ্রি আর পুতুল। পুতুলের হাতটা হিমাদ্রির মুঠোয় ছিল, যেন এই মুহূর্তে কোনো কিছুই তাদের আলাদা করতে পারবে না। হিমাদ্রি আর পুতুল গিয়ে ঢুকলো হসপিটালের ফার্মেসিতে, কিছু মেডিসিন কেনার জন্য গেল। হিমাদ্রি পুতুলকে একটা চেয়ারে বসিয়ে বলল, তুই একটু বস, আমি ওষুধগুলো নিয়ে আসছি। পুতুল আস্তে করে মাথা নাড়ল। সত্যি বলতে, ওর শরীরটা একটু কাহিল লাগছিল। মাথাটা হালকা ঝিমঝিম করছিল, কিন্তু সে চায়নি হিমাদ্রি দুশ্চিন্তা করুক। হিমাদ্রি ফার্মেসির কাউন্টারে গিয়ে প্রেসক্রিপশন দিল। ফার্মাসিস্ট ওষুধগুলো বের করে বিল করতে লাগলো। এই ফাঁকে পুতুল চারপাশটা দেখতে লাগলো। করিডোরে রোগীর আত্মীয়রা কেউ চিন্তিত মুখে বসে আছে, কেউ বা অস্থিরভাবে হাঁটছে। হাসপাতালের একটা গন্ধ থাকে, আলো, ওষুধ, আর অজানা উদ্বেগের এক মিশ্র অনুভূতি। হঠাৎ পেছনে থেকে একটা চেনা কণ্ঠ শুনতে পেল পুতুল, কেমন লাগছে এখন? সে চমকে উঠে তাকালো। রাজ ঠিক পেছনেই দাঁড়িয়ে ছিল, তার চিরচেনা সেই অদ্ভুত হাসিটা মুখে। পুতুল গলা শক্ত করে বলল, তুমি আবার এখানে কেন, রাজ? রাজ কাঁধ ঝাঁকালো, তোমাদের খোঁজ নিতে এসেছি। হিমাদ্রি তো আছেই, কিন্তু জানি না সে তোমার মনের যত্ন কতটা নিতে পারবে। পুতুল বিরক্ত হয়ে বলল, রাজ প্লিজ, আমি এখন আর কোনো অযথা কথাবার্তা শুনতে চাই না। তুমি চলে যাও। ঠিক তখনই হিমাদ্রি ফার্মেসি থেকে বের হয়ে এলো। রাজের দিকে চোখ পড়তেই তার চেহারার ভাব বদলে গেল। তুমি এখানে কি করছো, রাজ? হিমাদ্রি কড়া গলায় জিজ্ঞেস করল। রাজ কিছু বলল না, শুধু এক ঝলক পুতুলের দিকে তাকিয়ে ধীর পায়ে সেখান থেকে বেরিয়ে গেল। পুতুল ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল। হিমাদ্রি তার হাত ধরে বলল, চলো, বাসায় ফিরে একটু বিশ্রাম নিও। পুতুল মাথা নাড়ল। পুতুলকে খুব সাবধানে ধরে নিয়ে যাচ্ছে হিমাদ্রি। হসপিটালের বাহিরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল পুতুল। হিমাদ্রি এক গুচ্ছ চুল পুতুলের কানের পিঠে গুজে দিয়ে বলল, এইখানেই থাকবে, আমি কারটা পার্কিং এরিয়া থেকে নিয়ে আসছি বলে সে দ্রুত পায়ে পার্কিং এরিয়াতে গিয়ে কারে উঠে কারটা স্টার্ট দিয়ে পুতুলের সামনে দাঁড় করিয়ে বলল, উঠে পড়। পুতুল খুব সাবধানে গাড়িতে উঠে পড়ল। হিমাদ্রি পুতুলের দিকে তাকিয়ে মৃদু হেসে গাড়িটা স্টার্ট দিল। গাড়ির চলার এক পর্যায়ে হিমাদ্রির চোখ যায় লুকিং গ্লাসে। কিছু বাইক যাদের দেখে হিমাদ্রির সন্দেহ লাগতে শুরু করলো। ওর বুকটা কেঁপে উঠল অজান্তে। সে তো একা নেই, সাথে পুতুল আছে, আর পুতুলও তো একা নয়, পুতুলের ভিতর যে তার আর পুতুলে একটা অংশ আছে। হিমাদ্রি গভীর মনোযোগে গাড়ি চালাচ্ছিল, কিন্তু লুকিং গ্লাসে বারবার পিছনের বাইকগুলো দেখে তার কপালে ভাঁজ পড়ছিল। বাইকগুলো যেন ইচ্ছে করেই তাদের অনুসরণ করছে। পুতুল হিমাদ্রির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। সে আস্তে করে বলল, কি হয়েছে? আপনি এমন অস্বস্তি নিয়ে কেন গাড়ি চালাচ্ছেন? হিমাদ্রি এক চোখে রাস্তা আর এক চোখে লুকিং গ্লাসে রেখে বলল, আমার মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে। পুতুল ধীরে লুকিং গ্লাসে তাকিয়ে দেখল, সত্যিই কয়েকটা বাইক বেশ কাছাকাছি আসছে। হয়তো কাকতালীয় কিছু হতে পারে, পুতুল ফিসফিস করে বলল। হিমাদ্রি মাথা নাড়ল, আমারও তাই মনে হয়েছিল প্রথমে, কিন্তু বাইকের চালকদের গতিবিধি অস্বাভাবিক। আমাদের গতি বাড়ালে ওরাও বাড়াচ্ছে, ব্রেক করলে ওরাও দূরত্ব ঠিক রেখে কমাচ্ছে। এটা সাধারণ কিছু না। পুতুলের গলা শুকিয়ে গেল। সে নিজের পেটের ওপর আলতো করে হাত রাখল। তার মধ্যে এখন আরেকটি প্রাণ বেড়ে উঠছে, সে কোনো বিপদের মধ্যে পড়তে চায় না। হিমাদ্রি গাড়ির গতি বাড়িয়ে দিল। বাইকগুলোও গতি বাড়ালো। আপনি কি ভাবছেন, রাজের পেছনে আছে? পুতুল ফিসফিস করে বলল। হিমাদ্রি কিছু বলল না, শুধু মুখ শক্ত করে গাড়ি চালিয়ে যেতে লাগলো। হঠাৎই বাইকের একজন চালক পাশ দিয়ে এসে বন্দুক বের করে ঠাস করে একটা গুলি করল। গুলির শব্দে পুতুল চিৎকার করে উঠল। হিমাদ্রি মুহূর্তের মধ্যে স্টিয়ারিং শক্ত করে ধরে ফেলল, গাড়ি সামান্য দুলে উঠলেও সে নিয়ন্ত্রণ হারায়নি। হিমাদ্রি! পুতুল আতঙ্কিত কণ্ঠে ডাক দিল, তার হৃদস্পন্দন যেন থেমে যেতে চাইছে। হিমাদ্রি দ্রুত চারপাশটা নজর করল।
বাইকের আরোহীরা এখন আরো আগ্রাসী হয়ে উঠেছে। একজন সামনের দিকে এসে আবারও বন্দুক তুলল। নিচু হও, হিমাদ্রি চেঁচিয়ে বলল, আর পুতুল সিটের নিচে মাথা গুজে ফেলল। ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় গুলিটা বের হলো। এইবার হিমাদ্রি বা হাতে স্টিয়ারিং ধরে ডান হাত দিয়ে গাড়ির ড্যাশবোর্ডের পাশ থেকে কিছু একটা বের করল। একটা পিস্তল। সঙ্গে সঙ্গে জানালার কাচ নামিয়ে সে তাক করল বাইকের দিকে, আর ঠাস, গুলিটা সরাসরি বাইকের টায়ারে লাগলো। বাইকটা ঘুরে গেল আর ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে গেল। হিমাদ্রি দ্রুত গতি বাড়িয়ে দিল। কিন্তু ততক্ষণে আরো দুটি বাইক তাদের পেছনে ঘনিয়ে এসেছে। পুতুলের নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। সে জানে, এখন একটা ভুল মানেই বড় সর্বনাশ। হিমাদ্রি পেছনের আয়নায় দেখে নিঃশ্বাস টেনে নিল। আমাকে কিছু করতে হবে, না হলে ওরা সহজে আমাদের ছেড়ে দেবে না। এখন কি হবে? হিমাদ্রি কি পারবে তাদের থেকে পালাতে? নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় বিপদ? হিমাদ্রি জানে, পিছু হটলে আজ রক্ষা নেই। সে স্টিয়ারিং শক্ত করে ধরে আরো জোরে গাড়ি চালালো। রাস্তার মোড়ে একটা ফাঁকা গলি দেখে হঠাৎ ব্রেক কষে ডানদিকে ঘুরিয়ে দিল গাড়িটা। পিছনের বাইকাররা কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে তারা গলির ভিতরে ঢুকে গেল। পুতুল আতঙ্কে কাঁপছিল। হিমাদ্রি, এরা কারা? কেন আমাদের পেছনে লেগেছে? জানি না, হিমাদ্রি ফুঁসে উঠল, কিন্তু সহজে ছেড়ে দেব না। সে লুকিং গ্লাসে তাকিয়ে দেখল, বাইকাররা রাস্তার মুখে দাঁড়িয়ে আছে। তারা বুঝতে পারছে না, হিমাদ্রি কোন পথে গেল। পুতুল ধীরে ধীরে শ্বাস নিল। আমরা কি বেঁচে গেলাম? হিমাদ্রি মাথা নাড়ল। না, পুতুল। এটা শুধু শুরু। ওরা ফিরে আসবেই। হিমাদ্রি এক মুহূর্ত দেরি না করে দ্রুত গাড়িটা আরো ভেতরের দিকে চালিয়ে নিল। চারপাশে ফাঁকা গলি, অন্ধকার আর শুনশান নীরবতা। দূর থেকে পুলিশের সাইরেনের আওয়াজ আসছে, মনে হচ্ছে কেউ হয়তো গুলির শব্দ শুনে পুলিশকে খবর দিয়েছে। পুতুল এখনো কাঁপছে। তার হাতের আঙুলগুলো শক্ত হয়ে এসেছে, সে এখনো বিশ্বাস করতে পারছে না যে কেউ এভাবে তাদের মারতে চাইবে। হিমাদ্রি এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে পুতুলের হাতটা শক্ত করে ধরল। শোন, ভয় পাস না। তুই একা নস, আমি আছি। কিছুতেই কিছু হতে দেব না। পুতুল আস্তে করে মাথা নাড়ল। ঠিক তখনই হিমাদ্রি একটা পরিত্যক্ত ওয়ারহাউসের সামনে গাড়ি থামালো। কয়েক মিনিটের জন্য এখানে লুকোতে হবে। বাইকাররা যদি আমাদের খুঁজে না পায়, তাহলে আমরা সেফ। পুতুল চারপাশটা দেখে বলল, এটা কি ঠিক হচ্ছে? যদি ওরা আমাদের এখানে পেয়ে যায়? হিমাদ্রি একদম শান্ত কণ্ঠে বলল, ওরা এত সহজে বুঝবে না আমরা কোথায়। আর তাছাড়া, সে নিজের ফোন বের করে দ্রুত একটা নাম্বারে ডায়াল করল। হ্যালো? ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো। আমি হিমাদ্রি। লোক পাঠাও, আমরা ডেঞ্জারে আছি। ওপাশের কণ্ঠটা কিছু না বলে লাইন কেটে দিল। পুতুল অবাক হয়ে তাকালো, আপনি কাকে কল দিলেন? হিমাদ্রি মুখে হাসি ফুটিয়ে বলল, অপূর্বকে। ঠিক তখনই বাইরে বাইকের শব্দ শোনা গেল। পুতুলের শ্বাস আটকে গেল। ওরা চলে এসেছে। হিমাদ্রি ধীরে ধীরে পুতুলের দিকে তাকিয়ে বলল, এইবার যুদ্ধ শুরু হলো। ওয়ারহাউসের ভেতরে নিস্তব্ধতা, শুধু দুজনের শ্বাসপ্রশ্বাস শোনা যাচ্ছে। বাইরের বাইকের গর্জন ধীরে ধীরে থেমে গেল। হিমাদ্রি লুকিং গ্লাস দিয়ে দেখল, ৬-৭ জন লোক বাইক থেকে নামছে। তাদের হাতে ধাতব রড, লাঠি, আর একজনের কোমরে স্পষ্টভাবে একটা বন্দুক ঝুলছে। পুতুলের হাতটা ঠান্ডা হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, আমরা পালাবো না? পালালে ওরা আমাদের শেষ করে দেবে, পুতুল। হিমাদ্রি চোখের আগুনে ঝলসে উঠল। আমি ওদের দেখিয়ে দেব, আমি কে। একটা ধাতব দরজার কড়াকড় শব্দ শুনেই বুঝতে পারল, লোকগুলো ভিতরে ঢুকতে চলেছে। ঠিক তখনই দরজা ভেঙে পড়ল। প্রথম লোকটা ঢুকতেই, চোখের পলকেই হিমাদ্রি ওর কলার চেপে ধরে এক ঘুষি বসিয়ে দিল। লোকটা দমবন্ধ হয়ে একপাশে ছিটকে পড়ল। বাকিরা এবার ঝাঁপিয়ে পড়ল। একজন লাঠি উঁচিয়ে আঘাত করতে গেলে, হিমাদ্রি বিদ্যুতের মতো বাঁক নিয়ে ওর হাত ধরে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল।
তারপর সোজা হাঁটু দিয়ে ছেলেটার বুকের ওপর এমন জোরে আঘাত করলো যে ও ধপ করে পড়ে রইল। একজন পেছনে থেকে রড দিয়ে মারতে আসছিল, হিমাদ্রি সেটাকে মাঝপথেই ধরে নিয়ে উল্টে ঘুরিয়ে দিল, রডটা এবার আক্রমণকারীর নিজের গায়ে লেগে গেল। ওরে গুলি কর! বাইরে দাঁড়িয়ে থাকা একজন চেঁচিয়ে উঠল। গর্জনের মতো শব্দ হলো। একজন বন্দুক তাক করে গুলি চালালো হিমাদ্রির দিকে। হিমাদ্রি! পুতুল চিৎকার করে উঠল। কিন্তু তার আগেই হিমাদ্রি এক লাফে পাশে গড়িয়ে গেল, গুলিটা ওয়ারহাউসের ইটের দেয়ালে বিঁধল। ঠিক তখনই বাইরে একটা বিশাল বিকট শব্দ হলো। একটা গাড়ি এক ঝটকা এসে ব্রেক করল দরজার সামনে। এবার খেলা জমবে, শালারা! অপূর্ব দরজা ধাক্কিয়ে ভেতরে ঢুকলো, হাতে একটা স্টিলের পাইপ। প্রথম ছেলেটা অপূর্বর দিকে তেড়ে আসতেই সে এক ঝটকায় ওর হাঁটুতে এমন আঘাত করলো যে লোকটা কাতরাতে কাতরাতে মাটিতে গড়াগড়ি খেল। আরেকজন বন্দুক তুলতেই অপূর্ব সামনে রাখা একটা কাঠের বাক্স ধরে সোজা ওর মুখে ছুঁড়ে মারল। ঠাস! লোকটা ধাক্কা খেয়ে পড়ে গেল, বন্দুকটা হাত থেকে ছিটকে গেল দূরে। হিমাদ্রি তখনও লড়াই চালিয়ে যাচ্ছে। একজন ওর হাতে ছুরি নিয়ে আঘাত করতে আসছিল, কিন্তু সে দ্রুত এক পাশ ঘুরে ওর কবজি ধরে এমন মুচড়ে দিল যে ছুরিটা মাটিতে পড়ে গেল। তারপর নিজের কনুই দিয়ে লোকটার ঘাড়ে এমন আঘাত করল যে সে মুহূর্তেই নিস্তেজ হয়ে গেল। পুতুল এক কোণে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে সব দেখছে। সবচেয়ে লম্বা লোকটা এবার সামনে এলো, রাজ। তার চোখ জ্বলছে রাগে। তুই মনে করছিস এভাবে আমাকে হারাতে পারবি? হিমাদ্রি হাসল, আমি হারাতে আসিনি, শেষ করতে এসেছি। রাজ এবার নিজের কোমর থেকে একটা ছুরি বের করল। এক ঝটকায় তেড়ে এলো হিমাদ্রির দিকে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে হিমাদ্রি ওর হাত ধরে এক পাশ ঘুরে পিছন থেকে এক লাথি মারল ওর হাঁটুর পেছনে। রাজের পা স্লিপ করে মাটিতে পড়ে গেল। হিমাদ্রি ওর হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে ফেলে দিল একপাশে, তারপর কলার চেপে ধরে এমন এক ঘুষি মারল যে রাজের মুখ ফেটে রক্ত বেরিয়ে এলো। এটা আমার পরিবারের জন্য। আরেকটা ঘুষি। এটা আমার বউয়ের জন্য। রাজ মাথা নিচু করে পড়ে রইল, একেবারে নিস্তেজ। অপূর্ব চারপাশে তাকিয়ে দেখল, সবাই পড়ে আছে, কেউ নড়ছে না। হাহ! এই তো শেষ। পুতুল চোখ বড় বড় করে তাকালো, আমরা কি আবার বিপদে পড়লাম? হিমাদ্রি ধীরে ধীরে মুচকি হাসল, না পুতুল, এবার সব শেষ। এবার আমরাই বিজয়ী। তবে খেলা এখনো শেষ হয়নি। তোমার চাচা যিনি তোমার বাবার পরিচয় লুকিয়ে আছে তাকে ধরতে হবে, তাহলেই খেলা শেষ। পুতুল ধীরে ধীরে মাথা নাড়ল। আমি ভাবতেও পারছি না, এত বছর ধরে আমি একজন খুনির ছায়ায় বড় হয়েছি। এই অপূর্ব এখনই রাজকে নিয়ে যাও, ওর মাধ্যমেই আমরা জানতে পারবো ওপালের গোদাটা কোথায়। এইবার এই খেলা শেষ হবে। অপূর্ব দ্রুত রাজকে টেনে তুলল। রাজের মুখ ফেটে গেছে, চোখের নিচে কালশিটে পড়েছে, কিন্তু তবুও তার ঠোঁটের কোণে একটুখানি বিকৃত হাসি। তোমরা আমাকে মেরে ফেললেও কিছুই বদলাবে না, রাজ কফ গেলে বলল। হিমাদ্রি ঠান্ডা গলায় বলল, কে বলেছে তোকে মারব? তোকে জীবিত দরকার। অপূর্ব রাজের হাত মুছড়ে বলল, চল, এবার তোর আসল বসের সাথে দেখা করা যাক। রাজের চোখে ভয় দেখা গেলেও সে মুখে কিছু বলল না। একটি পুরনো, পরিত্যক্ত বাড়ির সামনে এসে থামল ওরা। এটা ছিল পুতুলের পুরনো পারিবারিক বাড়ি, যেখানে সে শৈশবের অনেক সময় কাটিয়েছে। এখানে আবার এলাম কেন? পুতুল ফিসফিস করে বলল। হিমাদ্রি বলল, তোর বাপ নামে চাচা এই বাড়িটাই গোপন ডেরার মতো ব্যবহার করছে। আমরা খবর পেয়েছি, সে এখানেই আছে। পুতুলের বুক ধক করে উঠল। এতদিন সে যাকে নিজের অভিভাবক ভেবেছে, সেই কি তার শত্রু? অপূর্ব পেছনে থেকে রাজকে ধাক্কা দিয়ে বলল, চল, ভেতরে চল। দরজা খুলে দে। রাজ আর গোয়ারের মতো কিছু না বলে ধীর পায়ে দরজার দিকে এগোলো। অন্ধকার একটা ঘর, ধুলো জমে আছে চারদিকে। টেবিলের উপর কিছু কাগজপত্র ছড়িয়ে আছে, সঙ্গে কয়েকটা আগ্নেয়াস্ত্র। ঠিক তখনই কর্কশ কণ্ঠ শোনা গেল, শেষ পর্যন্ত তোমরা এসেই পড়লে।
সামনে এসে দাঁড়ালো একজন মাঝবয়সী লোক, যার চোখে ধূর্ততা আর ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। পুতুল থমকে গেল। বাবা! তার কণ্ঠ কেঁপে উঠল। লোকটি মুচকি হাসল। পুতুল, আমি তোমার বাবা নই, আমি তোমার চাচা। তোমার বাবা আমি একই রকম দেখতে। সম্পত্তি সব ভোগ করার জন্য তোমার মা বাবাকে নিজ হাতে খুব করেছি। তারপর আমি তোমার বাবার মুখটা ব্যবহার করলাম, তোমাকে নিজ হাতে বড় করলাম। এখন আমাকে উইলে তোমার নামে সম্পত্তিটা লিখে দেও, তাহলে আমি তোমাকে আর তোমার আসন্ন সন্তানকে ছেড়ে দিব। পুতুল আর স্থির থাকতে পারে, সে এগিয়ে গিয়ে তার চাচার কলারটা চেপে ধরে বলল, কেন আমার বাবাকে খুন করলেন? কি দোষ করেছিল তারা? আমার ইমোশনটা নিয়ে খেললে সবকিছু খেলা মনে হয়? তিনি একটা ধাক্কা দিয়ে ফেলে দিতে নিলে হিমাদ্রি তাড়াতাড়ি করে পুতুলকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিয়ে ক্ষিপ্ত নয়নে তাকল পুতুলের চাচার পানে। পুতুলের চাচা একটা হালকা হাসি দিয়ে বলল, তোমরা যাই করো, কিছুই বদলাবে না। টাকা আর ক্ষমতার জন্য মানুষ যা খুশি করতে পারে। তোমার বাবা ছিল খুব দুর্বল, তাই মরেছে। আর আমি বুদ্ধিমান, তাই এতদিন টিকে আছি। হিমাদ্রি এবার আর ধৈর্য রাখতে পারল না। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, তোমার খেলা এবার শেষ। পুতুলের চাচা গম্ভীর হয়ে উঠল। তোমার মতো একটা ছেলে আমাকে শেষ করবে? তারপর সে পেছনে রাখা টেবিলের নিচ থেকে একটা পিস্তল বের করল। স্টপ! এক মুহূর্ত দেরি না করে হিমাদ্রি পুতুলকে আড়াল করে দাঁড়ালো। চাচা বন্দুক তুলতেই ঠাস একটা গুলির শব্দ হলো, কিন্তু সেটা চাচার বন্দুক থেকে নয়। সে অবাক হয়ে নিজের শরীরে তাকালো। বুকের বাম পাশে লাল রঙের দাগ ছড়িয়ে পড়ছে। পিছনে দাঁড়িয়ে থাকা অপূর্ব ধীরে ধীরে বন্দুকটা নামালো। চাচা থতমত খেয়ে দু পা পেছনে গেল। এটা কি করলে? অপূর্ব ঠান্ডা গলায় বলল, ন্যায়ের বিচার করলাম। তুই বেঁচে থাকলে আরো অনেককে মরতে হতো। চাচা হাসল, কিন্তু তার মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সে টলতে টলতে চেয়ারটা ধরল, তারপর ধপ করে মাটিতে পড়ে গেল। সবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এক মুহূর্তের জন্য। পুতুল হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এটাই সেই মানুষ, যে তার বাবার নাম নিয়ে এতদিন তাকে প্রতারণা করে এসেছে। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সে মুখ শক্ত করে রাখল। হিমাদ্রি ধীরে ধীরে তার পাশে দাঁড়িয়ে হাতটা ধরল। সব শেষ, পুতুল। আর ভয় নেই। পুলিশের সাইরেনের শব্দ কাছে আসছে। অপূর্ব একটা দীর্ঘ শ্বাস ছাড়ল। শেষ পর্যন্ত আমরাই জিতলাম। হিমাদ্রি মৃদু হেসে বলল, এটা শুধু আমাদের জয়ের গল্প না, ন্যায়ের জয়ের গল্প। পুতুল চোখ বন্ধ করল। এতদিনের ভয়, কষ্ট, সব মিলিয়ে একটা বোঝা যেন নেমে গেল তার বুক থেকে। এখন সে মুক্ত। হিমাদ্রি পুতুলের কপালে চুম্বন করে বলল, সব ঠিক হয়ে যাবে, এখন আমাদের নতুন পথ চলা, আমাদের বেবি আর তোর খেয়াল রাখা পালা। ডাক্তার কি বলেছে মনে নেই? কমপ্লিট রেস্ট। পুতুলকে নিয়ে এইখান থেকে বের হয়ে গাড়িতে উঠে বসল, পিছনে রেখে গেল অনেক ভয়ঙ্কর এক রক্ত লাল দুপুর। পুতুলকে নিজের সাথে মিশিয়ে নিয়ে তারপর গাড়ি চালাচ্ছে হিমাদ্রি। পুতুল জানালার ধারে বসে আছে, হাত দিয়ে আলতো করে নিজের পেটে স্পর্শ করছে। তার মনে হচ্ছে, এই ছোট্ট প্রাণটা যেন তার ভেতরে ধীরে ধীরে গড়ে উঠছে, তার অস্তিত্বের সঙ্গে জুড়ে যাচ্ছে। হিমাদ্রি একপাশে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে। আজকাল সে খুব কম কথা বলে, বেশি বোঝার চেষ্টা করে। পুতুল যেন কোনো কিছুতে অস্বস্তিতে না পড়ে, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তোর কিছু খেতে ইচ্ছে করছে? হিমাদ্রি একগাল হাসি দিয়ে বলল। পুতুল একটু মুচকি হাসল। হ্যাঁ, টক কিছু খেতে ইচ্ছে করছে। আমরা হলে ভালো হতো। হিমাদ্রি কিছু না বলে সঙ্গে সঙ্গে ফোন বের করল। পুতুল অবাক হয়ে বলল, তুমি কি করছো? ডেলিভারি অর্ডার দিচ্ছি। পুতুল একদম অভিমানী গলায় বলল, তুমি নিজে আনতে পারলে না? হিমাদ্রি চোখ কপালে তুলল। ওমা, কয়েকদিন আগেও তুই বলতি আমি বাইরে গেলে তোকে একা একা লাগে। আর এখন নিজে আনতে বলছিস? পুতুল চোখ ছোট করে তাকালো। মুড সুইং বলে একটা জিনিস আছে, শুনেছ? হিমাদ্রি হেসে ফেলল। ঠিক আছে, আমি যাচ্ছি।
খুশি হয়ে তাকালো, আমার জন্য গোলাপি রঙের কেকও নিয়ে এসো। হিমাদ্রি একটু চমকালো। গোলাপি কেক? তুই কি জানিস আমাদের মেয়ে হবে? পুতুল একগাল হাসল, আমি জানি না। হিমাদ্রি হাসতে হাসতে মাথা নাড়ল। ঠিক আছে, আমার রানী। আমি যাচ্ছি। হিমাদ্রি বের হয়ে যেতে যেতে পুতুল জানালার দিকে তাকিয়ে ভাবতে লাগল। দেখতে দেখতে কিভাবে মাস কেটে গেল, একদম চোখের পলকে। সেই দিনের পর থেকে পুতুলকে চোখে চোখে রেখেছে হিমাদ্রি, যাতে পুতুলের কোন সমস্যা না হয়। সব সময় আগলে রেখেছে তার বক্ষের মাঝে। এমন ভালোবাসা পেতেও ভাগ্য লাগে সে ভাগ্যবতী। কত সময় কত আবদার করে তার কোন ঠিক নেই। আর হিমাদ্রি ও তো মুখ বুজে সব মেনে নেয়। মুখ দিয়ে একটা কথাও বলে না, সব হাসি মুখে করে দেয়। আজকাল আপনি আর তুমি গুলিয়ে ফেলে পুতুল। তার পেটে যে প্রাণটি ধীরে ধীরে বড় হচ্ছে, তার প্রতিটি নড়াচড়ায় সে অনুভব, সেই কি সুখকর অনুভূতি যা কোটি টাকা দিয়েও কেনা যায়। বেশ কিছুক্ষণ পর হিমাদ্রি এসে পুতুলকে পিছন থেকে জাপটে ধরে বলল, কি এত ভাবছিস? এই তুই দাঁড়িয়ে আছিস কেন, যা খাটে গিয়ে বসো। পুতুলকে ধরে নিয়ে আস্তে করে খাটে বসালো। তার হাতে ছিল পুতুলের পছন্দের আমড়া এবং গোলাপি কেকের বাক্স। পুতুল হাসল কেক দেখে। হিমাদ্রি হাসি দিয়ে বলল, তুই যা চাইবি আমি তাই করব। তারপর কেকটি পুতুলের কাছে এগিয়ে দিল। এটা তো তোর জন্য। পুতুল এক টুকরো কেক নিয়ে মুখে দিল, তারপর চোখে চোখ রেখে বলল, তুমি জানো, কখনো কখনো মনে হয় আমি সব কিছু হারাতে যাচ্ছি। যতটা ভালোবাসা পেয়েছি, এতটা ভয় পাই। হিমাদ্রি কাছে এসে পুতুলের মাথায় হাত বুলালো, ভয় পাস না পুতুল। আমরা একসঙ্গে থাকলে পৃথিবীর যে কোনো অন্ধকার কাটিয়ে উঠতে পারবো। পুতুল এক নিঃশ্বাসে বলল, হিমাদ্রি, তুমি সত্যিই আমার পৃথিবী। হিমাদ্রি তার মুখে এক মিষ্টি হাসি রেখে বলল, তোমার জন্য সবকিছু। তারপর তারা দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন পৃথিবী তাদের আশেপাশে কিছুই না ঘটুক। এই মুহূর্তে তাদের মধ্যে কোনো ভয় ছিল না, শুধুমাত্র একসঙ্গে থাকার শক্তি। দেখতে দেখতে পুতুলের ডেলিভারির সময় হয়ে এলো। হিমাদ্রি হসপিটালের করিডোরে বসে অপেক্ষা করছে আর পুতুলকে ভিতরে নিয়ে গেছে। হাসপাতালের শান্ত পরিবেশে একে অপরকে সহযোগিতা করতে আসা নার্স ও ডাক্তারদের পা চালানোর আওয়াজ এবং আছাড়ের আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। হিমাদ্রি তার ফোনে সময় দেখল, আর বুঝতে পারল অপেক্ষা আর দীর্ঘ হতে পারে না। সে উঠে দাঁড়িয়ে একটা ছোট হাঁটাহাঁটি করতে শুরু করল। হিমাদ্রি তীব্র উত্তেজনায় হাঁটছিল। তার পায়ের পাতা মেঝে স্পর্শ করছিল, কিন্তু সে যেন কিছু অনুভব করতে পারছিল না। মাথার মধ্যে একটাই চিন্তা, পুতুল ভালো থাকবে কিনা, সবকিছু ঠিকঠাক হবে কিনা। মাঝে মাঝে হাসপাতালের করিডোরের পাশ দিয়ে লোকজন চলতে চলতে তার দৃষ্টি সরিয়ে দিত, তবে তার মন সবসময় পুতুলের দিকে ছিল। অপারেশন থিয়েটারের দরজার সামনে এসে হিমাদ্রি একটু থামল, গভীর শ্বাস নিল। পুতুল, তুমি ঠিক আছো? মনে মনে সে বারবার বলছিল। তারপর ডাক্তার একে একে বেরিয়ে আসছিলেন, তাদের মুখাবয়বে কিছুটা চিন্তা, কিছুটা শান্তির ছাপ ছিল। একটি মুহূর্তের জন্য হিমাদ্রির হৃৎপিণ্ড থেমে গিয়েছিল। সাথে নার্স ছিল, একটা সাদা টাওয়েলে জড়িয়ে এক ছোট বাচ্চা। ডাক্তার তার কাছে এসে বললেন, সবকিছু ঠিকঠাক হয়েছে। আপনার মেয়ে হয়েছে। নার্সটি হিমাদ্রির হাতে তুলে দিল। হিমাদ্রি পরম আবেশে বাচ্চাটিকে কোলে নিয়ে তার কানে কানে আজান দিল। হিমাদ্রি বাচ্চাটির সারা মুখে চুমু খেল। পুতুলকে বেডে শিফট করল। হিমাদ্রির কাছে মনে হচ্ছে এই এক স্বপ্ন যা কখনো ভাঙবে না। পুতুল ধীরে ধীরে চোখ মেলল। ক্লান্তি তার চোখের পাতায় এখনো ঝুলে আছে, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ। সে চোখ সরিয়ে দেখল, হিমাদ্রি তাদের ছোট্ট মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে আছে, পরম মমতায় তার কপালে চুমু খাচ্ছে। পুতুলের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। কাঁধের যন্ত্রণা, শরীরের অবসাদ, সব ভুলে যেন সে এক নতুন জীবনের শুরু দেখছে। হিমাদ্রি তার দিকে তাকিয়ে হাসল, চোখে একরাশ ভালোবাসা। দেখ, আমাদের ছোট্ট পরী এসেছে, বলল সে,
গলায় এক অদ্ভুত আবেগের কম্পন। পুতুল হাত বাড়িয়ে মেয়েটির ছোট্ট আঙুল ছুঁয়ে দেখল। এত ছোট, এত নরম, এই স্পর্শ যেন তার অস্তিত্বের এক নতুন সংজ্ঞা এনে দিল। হিমাদ্রি হাসতে হাসতে বলল, তুই কল্পনা করেছিলি না আমাদের মেয়ে হবে? দেখ, তোর অনুভূতি ঠিক ছিল। পুতুল ধীরে ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার মনে হচ্ছিল। আর এখন মনে হচ্ছে, এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। হিমাদ্রি বাচ্চাটিকে পুতুলের কোলে তুলে দিল। পুতুল তার বুকের কাছে এনে জড়িয়ে ধরল, চোখ বেয়ে নামল দু ফোঁটা আনন্দাশ্রু। এই স্বপ্ন কখনো ভাঙবে না, তাই তো? পুতুল ফিসফিস করে বলল। হিমাদ্রি পুতুলের কপালে চুমু খেয়ে বলল, না, এটা সেই স্বপ্ন যা বাস্তব হয়েও রয়ে যাবে চিরকাল। পুতুল শুন। হুম, ভালোবাসি। আমিও।